হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কিন্তু শালুক সংশ্লেষের 3 নাম্বার ক্লাস করব। আমরা প্রথম ক্লাসে করেছিলাম শালুক সংশ্লেষ কি বা কাদের মধ্যে হচ্ছে, বা শালুক সংশ্লেষের মধ্যে কি কি উপাদান লাগছে বা কি কি উপাদান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। 2 নাম্বার ক্লাসে আমরা করেছিলাম যে শালুক সংশ্লেষের কয়েকটি পর্যায় আছে এবং সেই পর্যায়গুলির মধ্যে আমরা কিন্তু আলোক দশা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্যায়ে আমরা কিন্তু অন্ধকার দশা নিয়ে আলোচনা করব। আর যাদের আমার ক্লাসটা দেখে একটু হলেও হেল্প হচ্ছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই, আমাদের যে অন্ধকার দশা। হ্যাঁ, ফার্স্ট দেখো অন্ধকার দশা যাকে আমরা কি বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম যে আলোক নিরপেক্ষ দশা, বা এটা কি বলা হয় ক্যালভিন চক্র, বা এটা কি বলা হয় C3 চক্র। ঠিক আছে, এবার আমরা জানি অন্ধকার দশা কেন বলা হচ্ছে, কারণ এটার মধ্যে কোনো সূর্যালোকের প্রয়োজন হয় না, তার জন্য একে অন্ধকার দশা বলা হয়। আর কি আলোক নিরপেক্ষ দশা মানে সূর্যালোকের দরকার নেই, তার জন্য। এবার ক্যালভিন চক্র কেন বলা হয় আর C3 চক্র কেন বলা হয় এটা আমরা সামনে ডিসকাস করছি। এবার দেখো আমরা গতকাল পড়েছিলাম যে আলোক দশা কোথায় হচ্ছে, কোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। ঠিক আছে, পড়েছিলাম তো আমরা। যারা দেখোনি আগের ক্লাসটা তারা অবশ্যই দেখে নেবে। আর আমি একটু আবার ডিসকাস করে দিই যে আমরা দেখেছিলাম যে একটা পাতার মধ্যে কোরোপ্লাস্ট থাকে। ঠিক আছে, সেই কোরোপ্লাস্টের কোন অঞ্চলের মধ্যে আমরা দেখেছি যে এক একটা হচ্ছে কি থাইলাকয়েড। ঠিক আছে, এই থাইলাকয়েড বা গ্রানা আমরা দেখেছিলাম, আর সবটাকে একসাথে বলা হয় গ্রানাম। এটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছিলাম। ঠিক আছে, আর যে ভিতরের পুরাটা অংশ এটাকে আমরা কি বলেছিলাম, স্টোমা বলেছিলাম। এই স্টোমার মধ্যে কিন্তু কি হচ্ছে আমাদের, এই স্টোমার মধ্যে কিন্তু আমাদের পাতা না, এটা কোরোপ্লাস্ট। এই যে গোল হবে। ঠিক আছে, কোরোপ্লাস্ট আরেকবার দেখিয়ে দিই। এই যে গোল অংশ মানে কোরোপ্লাস্টের যে ভিতরের অংশ সেটা হলো স্টোমা। আর এরকম থাকছে যেটাকে এক একটাকে বলছি আমরা থাইলাকয়েড বা গ্রানা, আর সবগুলিকে আমরা বলছি গ্রানাম। ঠিক আছে, তাহলে আমরা কি দেখেছিলাম যে আলোক দশা সেটা কোথাও হয়েছিল, থাইলাকয়েড বা গ্রানার মধ্যে হয়েছিল মানে। হ্যাঁ, আর যে আমরা এখন দেখছি অন্ধকার দশা সেটা কোথায় হচ্ছে, স্টোমার মধ্যে, মানে যে ভিতরের অংশটা সেটা হলো স্টোমার মধ্যে হয়েছিল। যারা আগে 2টা ক্লাস দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এবার আমরা দেখেছিলাম যে আলোক দশার মধ্যে 2টা কাঁচামাল উৎপন্ন হচ্ছিল, একটা হলো NADPH প্লাস H প্লাস, আরেকটা হচ্ছিল কি ATP। এই 2টা আমি বারবার বলেছিলাম যে এটা কিন্তু অন্ধকার দশায় প্রয়োজন, তার জন্য কিন্তু অন্ধকার দশা কি আলোক দশার উপর নির্ভরশীল, কারণ আলোক দশা থেকে যে 2টা জিনিস তৈরি হবে, যেটা NADPH প্লাস H প্লাস এবং যে ATP, এই 2টা আমরা অন্ধকার দশার মধ্যে ব্যবহার করব। এবার অন্ধকার দশার মধ্যে উপাদান সমূহ কি কি, এগুলি কিন্তু পরীক্ষার মধ্যে আসে। অন্ধকার দশার উপাদান সমূহগুলি হলো কার্বন ডাই অক্সাইড, তারপরে RUBP। RUBPর ফুল ফর্ম কি, RUBPর ফুল ফর্ম হলো গিয়ে রাইবোলোজ বিসফসফেট, তারপরে হলো NADPH প্লাস H প্লাস, তারপর হলো ATP। আমরা কিন্তু আগের ক্লাসে এই ফুল ফর্ম গুলি দেখে নিয়েছিলাম। তাছাড়া এখন আমরা দেখব যে 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, ইনি হলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান, যিনি দিয়েছিল আলোক দশা এবং অন্ধকার দশা 2টা পর্যায়ে ভাগ করা হয়, এই কথা উনি বলেছিলেন। তার পরবর্তী সময় উনি কি দিয়েছে, 1905 সালে ব্ল্যাকম্যান দিয়েছিল এই অন্ধকার দশা। তাহলে আমরা জেনে নিলাম যে অন্ধকার দশা কে দিয়েছে, অন্ধকার দশা দিয়েছে 1905 সালে কে, বিজ্ঞানী ব্ল্যাকম্যান। ঠিক আছে, আর আলোক দশা থেকে কি কি জিনিস এখানে লাগছে, এখানে লাগছে NADPH H প্লাস প্লাস ATP, আর কি লাগছে কার্বন ডাই অক্সাইড লাগছে, আর লাগছে RUBP। ঠিক আছে, আর কোথায় হচ্ছে, কোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে হচ্ছে। আর আলোক দশা কোথায় ছিল, কোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ছিল। তাই তো, এবার চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। যারা এটা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে নাও। তাছাড়া কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা এই PDF গুলি পেয়ে যাবে একদমই ফ্রি অফ কস্টে। আমরা কিন্তু প্রতিটা নোট ফ্রি অফ কস্টে দিয়ে থাকবো। তোমরা যারা এই PDF গুলি নিতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও, ওইখানে তোমরা প্রতিটা PDF কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তারপরে চলো আমরা পরবর্তী পর্যায়ে দেখে নিই, অন্ধকার দশার পর্যায়। এবার কি বলছে, অন্ধকার দশাকে
তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমরা পড়বো। এবার দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে, ওনার নাম হলো ক্যালভিন। এই ক্যালভিন কি করেছে, অন্ধকার দশার পর্যায়গুলি আলোচনা করেছে, ঠিক আছে। এই বিজ্ঞানী ক্যালভিন অন্ধকার দশার আলোচনা করেছে বলে, মানে পর্যায়গুলির আলোচনা করেছে বলেছে, এই অন্ধকার দশাকে কি বলা হয়, আমরা দেখেছিলাম ক্যালভিন চক্র, ঠিক আছে। আর এই তিনটা পর্যায় একটা চক্রাকারে সম্পূর্ণ হয়, ঠিক আছে। তোমরা দেখবে এই যে এরকম ভাবে চক্রাকারে আসছে, একটা এইভাবে আসছে। আর ওনার নাম ছিল মেলভিন ক্যালভিন, যার জন্য এই অন্ধকার দশাটাকে কি বলা হচ্ছে, ক্যালভিন চক্র বলা হচ্ছে। তাহলে আমরা বুঝাতে পেরেছি যে কেন, এই যে উপরে দেখো কেন অন্ধকার দশাকে ক্যালভিন চক্র বলা হয়, কারণ যিনি বিজ্ঞানী ক্যালভিন, উনি কি করেছে, এই পর্যায়গুলি দিয়েছিল অন্ধকার দশার, এবং এই পর্যায়গুলি কিরকম ভাবে চলে, এই পর্যায়গুলি চক্রাকার ভাবে চলে, তার জন্য এই অন্ধকার দশাকে কি বলা হয়, ক্যালভিন চক্র বলা হয়। পরবর্তী সময় আমরা এটাও দেখবো C3 কেন বলা হয় ক্যালভিন চক্রকে, এটা বাদ রইল, পরবর্তী স্লাইডে আমরা ডিসকাস করব। তাহলে আমরা জেনে নিলাম কি, বিজ্ঞানী ক্যালভিন এই যে অন্ধকার দশার পর্যায়গুলি আলোচনা করেছে, এবং এই অন্ধকার দশার যে তিনটা পর্যায় সেগুলি চক্রাকারে সম্পন্ন হয় বলে এই অন্ধকার দশাকে কি বলা হয়েছে, ক্যালভিন চক্র। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে দেখো অন্ধকার দশার পর্যায়গুলি। অন্ধকার দশার তিনটা পর্যায় হয়, আমরা বলেছিলাম, একটা হলো কার্বন ডাই অক্সাইডের সংবদ্ধকরণ, একটা হলো পিজি এর বিজারণ, একটা হলো আরইউবিপি এর পুনরুৎপাদন। এই যে পিজিএ কি, আরইউবিপি কি, এসব আমরা এখন ডিসকাস করব। আপাতত তোমরা দেখে নাও যে অন্ধকার দশার কয়টি পর্যায়, তিনটি পর্যায়। তিনটা পর্যায় কি কি, একটা হলো কার্বন ডাই অক্সাইডের সংবদ্ধকরণ, একটা হলো পিজি এর বিজারণ, একটা হলো আরইউবিপি এর পুনরুৎপাদন। আমি যখনই ক্লাস করাবো তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে, যেহেতু এগুলি বায়োলজি ক্লাস বা জীবন বিজ্ঞানের ক্লাস, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা একটু কালারিং পেন নিয়ে বসবে, কারণ লেখাগুলি যখন কালারিং হয়ে থাকে তখন কিন্তু পড়তে খুব ভালো লাগে। তো চলো আমরা পরবর্তী দেখে নিই। এবার চলো, এখানে আমি স্লাইডটা খালি রেখেছি কারণ আমি তিনটা পর্যায়ে আলোচনা করব। এবার চলো আমরা আলোচনা শুরু করি। ফার্স্ট আর ইউ বিপি, আর ইউবিপি, ঠিক আছে। আর ইউবিপি যে থাকবে 5 কার্বন যুক্ত, ঠিক আছে। আর ইউবিপি সে থাকবে কত, 5 কার্বন যুক্ত। সে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কত, 1 কার্বন যুক্ত, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড হলো 1 কার্বন যুক্ত। আর ইউবিপি হলো 5 কার্বন যুক্ত। আর ইউবিপির ফুল ফর্ম কি, রাইবোলোজ বিস ফসফেট, ঠিক আছে। রাইবোলেজ বিস ফসফেট, এটা খাতায় রুট করে নিও, রাইবোলেজ বিস ফসফেট আর ইউবিপির ফুল ফর্ম। এটা হলো 5 কার্বন যুক্ত, এবং সে কি করে কার্বন ডাই অক্সাইড, যেটা কোথায় থাকে, আমাদের পাতার যে এখানে পত্ররন্ধ্র থাকে, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড পাতার মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। পাতার মধ্যে প্রবেশ করে সেই কার্বন ডাই অক্সাইড কত অণু থাকে, 1 অণু থাকে, ঠিক আছে। এই 1 অণু, আর এখানে হচ্ছে 5 অণু, টোটাল কয় অণু হলো 6 অণু। 6 অণু কার সাহায্যে, আর ইউ রুবিস্কো 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 নামক এনজাইম, ঠিক আছে। আর ইউবিপি কি করছে, 5 কার্বন যুক্ত এবং কার্বন ডাই অক্সাইড কি 1 কার্বন যুক্ত, এই দুইটা মিলিত হয় কার কার সাহায্যে, যে আর ইউ রুবিস্কো এনজাইম। এবার রুবিস্কো এনজাইমের ফুল ফর্ম কি, এটা লিখে নাও। রুবিস্কো 1,5 বিস ফসফেট কার্বক্সাইলেট অক্সিজেনেস, কার্বক্সাইলেট অক্সিজেনেস। আমি নামটা আবার লিখে দিচ্ছি, হ্যাঁ। এই যে আর ইউ আর আই রুবিউলোজ, রুবিউলোজ 1.5 বিস ফসফেট, বিস ফসফেট কার্বক্সিলেজ
অক্সিজেনেস। ঠিক আছে, তাহলে রুবিস্কোর ফুল ফর্ম কি, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আছে। রাইবুলুস 1.5 বিস ফসফেট কার্বক্সিলেস অক্সিজেনেস। তাহলে আমরা ফুল ফর্ম গুলি জেনে নিয়েছি। আর আরইউবিপির ফুল ফর্ম কি, রাইবুলেস বিস ফসফেট। ঠিক আছে, তাহলে আমরা পুরো নামগুলি জেনে নিয়েছি। তাহলে আমরা কি করছি, কি দেখলাম যে অন্ধকার দশার মধ্যে কি হচ্ছে, আরইউবিপি কয় অণু, 5 কার্বন যুক্ত। সে কি করছে, পাতার মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে তার এক অণু, এক কার্বন যুক্ত, অণু না কিন্তু এক কার্বন যুক্ত, এখানে মলিকিউলার বলছি না কিন্তু, কার্বন মনে রাখো, মলিকিউলার কিন্তু আরো বেশি আছে, সেগুলি আমরা পরবর্তী সময় ডিসকাস করবো, আগে যেটা বোঝাচ্ছি সেটা বুঝে নাও। তাহলে আরইউবিপি 5 কার্বন যুক্ত এবং কার্বন ডাই অক্সাইড এক কার্বন যুক্ত, কার সাহায্যে, রুবিস্কোর সাহায্যে, রুবিস্কো এনজাইমের সাহায্যে কিসে পরিণত হচ্ছে, পিজিএ তে পরিণত হচ্ছে। এবার পিজিএ টা কত, এখানে দেখো 5 কার্বন, এখানে 1 কার্বন, তাহলে টোটাল কত, 6 কার্বন। তাহলে এখানে যেহেতু 6 কার্বন হয়েছে, তাহলে এখানেও আমার 6 কার্বন হতে হবে। তার জন্য কি, পিজিএ 3 কার্বন যুক্ত উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, 3 কার্বন যুক্ত উৎপন্ন হচ্ছে। এবার 3 কার্বন যুক্ত কয়টা, 2টা উৎপন্ন হচ্ছে, 3 কার্বন যুক্ত 2টা, তাহলে 3টা 3টা 6টা হয়ে গেছে, এখানেও 6টা আছে, এখানেও 6টা হয়ে গেছে, তাহলে মিল হয়ে গেছে। তাহলে আরেকবার বলে দিই, অন্ধকার দশার মধ্যে কি হচ্ছে, আরইউবিপি হলো 5 কার্বন যুক্ত, যেটা হলো রাইবুলেস বিস ফসফেট। ঠিক আছে, তারপর হলো পাতার মধ্যে যে পত্ররন্ধ্র দিয়ে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড আসে, সেই কার্বন ডাই অক্সাইড কত অণু, 1 অণু, তাহলে টোটাল কত হলো, 6 অণু। 6 অণু কার সাহায্যে, রুবিস্কো এনজাইমের সাহায্যে কি উৎপন্ন করছে, পিজিএ। এবার পিজিএ টা কত কার্বন যুক্ত, 3 কার্বন যুক্ত, তাহলে তো হলো না, এখানে 5 আর এখানে 1, তাহলে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 3 কার্বন, তাহলে তো মিল হলো না। আমার এখানে যেহেতু 6 আছে, এখানেও 6 হতে হবে, তাহলে কি হচ্ছে, 3 কার্বন যুক্ত কয়টা উৎপন্ন করছে, 2টা উৎপন্ন করছে। হ্যাঁ ঠিক আছে, কার সাহায্যে, রুবিস্কোর সাহায্যে কি উৎপন্ন হচ্ছে, পিজিএ। এবার পিজিএ এর ফুল ফর্ম কি সেটা আমরা আগে লিখে নেব। আমরা কিন্তু আরইউবিপি এর ফুল ফর্ম জেনেছি, তারপরে রুবিস্কোর ফুল ফর্ম জেনেছি, এখন আমরা পিজিএ এর ফুল ফর্ম জানবো। পিজিএ এর ফুল ফর্ম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে পিজি এর ফুল ফর্ম কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড। সবাই খাতায় নোট করে নাও, বা এটাকে বলা হয় ফসফোগ্লিসারেট। তাহলে পিজিএ কে কি বলা হয়, পিজিএ কে বলা হচ্ছে গিয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারেট। ঠিক আছে, এটা কয় কার্বন যুক্ত, এটা হলো 3 কার্বন যুক্ত। 3 কার্বন যুক্ত কয়টা উৎপন্ন হচ্ছে, 2টা উৎপন্ন হচ্ছে, এটা আমরা দেখেছি, তাই না। এইবার কি হয়েছে, এই যখন এটা আসে, এই এতটুকু পর্যন্ত, মানে যে আরইউবিপি আর কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, 5 কার্বন আর 1 কার্বন, মানে 6 কার্বন মিলে যে উৎপন্ন হয়েছে আমাদের পিজিএ, এই এতটুকু পর্যন্ত প্রসেসটাকে আমরা বলবো কার্বনের সংবদ্ধীকরণ। ঠিক আছে, যেটা আমরা প্রথম ধাপে পর্যায়ে বলেছিলাম যে 3টা পর্যায় আছে, তাহলে এতটুকু পর্যন্ত হলো আমাদের কার্বন ফিক্সেশন বা হলো কার্বন সংবদ্ধীকরণ। ঠিক আছে, এবার পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব। পরবর্তী পর্যায়ে আবারও এই জায়গাটা আমি একটু লিখে নিই, আরইউবিপি কয় অণু, 5 কার্বন যুক্ত, তারপরে এটা থেকে কি আসছে, এটা থেকে আসছে কার্বন ডাই অক্সাইড 1 অণু, 1 কার্বন, 1 কার্বন, অণু না কিন্তু 1 কার্বন, তাহলে 6টা মিলে কি উৎপন্ন হয়েছে, পিজিএ। পিজিএ কত কার্বন, 3 কার্বন যুক্ত, কয়টা উৎপন্ন হয়েছে, 2টা। ঠিক আছে, তাহলে 3 3 6 মিল হয়ে গেল। এইবার এই পিজিএ থেকে উৎপন্ন হয় গিয়ে GA3P বা PGLD। ঠিক আছে, এবারে এটা থেকে কি উৎপন্ন হচ্ছে, পিজিএ থেকে উৎপন্ন হচ্ছে GA3
পি, তারপর পি বা PgALD, ঠিক আছে। এবার এটাও কয় কার্বন যুক্ত হচ্ছে? 3 কার্বন যুক্তই হচ্ছে, ঠিক আছে, 3 কার্বন যুক্ত হচ্ছে এটা থেকে। এবার এখানে কিন্তু 6টা ছিল, এইবার এখানে কয়টা হয়েছে? 3 কার্বন যুক্তই হয়েছে, কিন্তু কি সেম আগেরটার মতো দুইটা উৎপন্ন হয়েছে। 3 কার্বন যুক্ত কয়টা উৎপন্ন হয়েছে? 2টা উৎপন্ন হয়েছে, তাই তো। এবার এখানে কি হয়েছে? আমরা যে আগে দেখেছিলাম আলোক দশার মধ্যে, যেটা আমরা বলেছিলাম কাজে লাগাবো কি অন্ধকার দশার মধ্যে, এখানে এটিপিটা কিসে পরিণত হবে? এডিপি তে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আর কি যে NADPH টা আছে সেটা NADP প্লাসে পরিণত হবে, বোঝা গেছে? আবার আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, আমি পরবর্তী সময় আবার পুরোটা দেখিয়ে দেবো, আগে একটু বুঝে নাও। আমরা কি দেখেছি, কি উৎপন্ন হয়েছে? আমরা দেখেছি যে পিজিএ থেকে 3 কার্বন যুক্ত পিজিএ, যেটা 2টা উৎপন্ন হয়েছিল, সে কিসে উৎপন্ন হয়েছে? সে উৎপন্ন হয়েছে GA3P, আর হলো পি বা PgALD, সেটা হোক কি 3 কার্বন যুক্ত। 3 কার্বন যুক্ত কয়টা উৎপন্ন হয়েছে? 2টা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে 6 মিলল। আমার কিন্তু ক্যালকুলেশন মিলিয়ে রাখতে হবে। আর আমরা কি দেখেছি? এটিপি ছিল, যেটা আমরা আলোক দশা থেকে নিয়েছি। এই এটিপিটা কি এসে এডিপি তে পরিণত হয়েছে। আর কি ছিল? NADPH প্লাস, সেটা ছিল তো, সেটা কিসে পরিণত হয়েছে? NADP প্লাসে পরিণত হয়েছে, বোঝা গেছে? কি হয়েছে? আমরা অন্ধকার দশা থেকে যেটা এটিপি নিয়েছিলাম সেটা কিসে পরিণত হয়েছে? এডিপি তে পরিণত হয়েছে। আর যেটা NADPH প্লাস উৎপন্ন হয়েছিল সেটা NADP তে পরিণত হয়েছে, বোঝাতে পেরেছি? এবার আমরা দেখব যে GA3P বা AgALD এর পুরো নাম কি, ঠিক আছে। তাহলে এর পুরো নাম GA3P বা PgALD, কোথায় গেল, দাঁড়াও, এলডি, ঠিক আছে। এর পুরো নাম হলো ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড। ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড, এর পুরো নাম কি? ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড, ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড। তা সে কয় অণু, কয় কার্বন যুক্ত? 3 কার্বন যুক্ত ছিল। 3 কার্বন যুক্তের মধ্যে এখানে 3টা, এখানে 3টা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখব কি হচ্ছে। এবার আমরা এসেছি GA3P তে, ঠিক আছে। এখান থেকে যে 6 মানে 3 কার্বন যুক্ত 2টা উৎপন্ন হয়েছিল, 2টা, ঠিক আছে। এটা 3টা আর এটা 3টা, টোটাল কত? টোটাল হলো 6টা কার্বন। এবার এই 6টার থেকে কি হয়েছে? একটা বেরিয়ে যায়, ঠিক আছে। একটা বেরিয়ে যায়, এই একটা থেকে কি হচ্ছে? হাফ গ্লুকোজ তৈরি হচ্ছে। একটা থেকে কি তৈরি হচ্ছে? হাফ গ্লুকোজ তৈরি হচ্ছে, ঠিক আছে। আর বাকি যে 5টা আছে, 5টা থেকে কি তৈরি হচ্ছে? ওই যে আমাদের প্রথমে ছিল 5 কার্বন যুক্ত RUBP, সেই RUBP তে আবার চলে যায়, ঠিক আছে। তাহলে বোঝাতে পেরেছি। এবার চলো আমরা আরেকবার এই পুরাটা দেখে নেব। আরেকবার ফার্স্ট আমরা কি দেখেছিলাম? RUBP দেখেছিলাম, তাই না? কয় অণু দেখেছিলাম? কয় কার্বন যুক্ত দেখেছিলাম? অণু না, অণুগুলি আমরা পরবর্তী সময় আলোচনা করব, কারণ এটা অনেক বড় ক্যালকুলেশন। আমরা আপাতত এখন এক অণু দিয়ে করছি, 5 কার্বন যুক্ত। এবার 5 কার্বন যুক্ত কোথায় গেল? কার্বন ডাই অক্সাইডের সাথে 1 কার্বন যুক্ত, টোটাল 6 হলো। 6 এর থেকে কি উৎপন্ন হলো? পিজিএ। কয় কার্বন যুক্ত? 3 কার্বন যুক্ত। কয়টা উৎপন্ন হয়েছে? 2টা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এইবার পিজিএ থেকে কিসে গেল? GA3P, আর এর অপর নাম কি? PgALD, ঠিক আছে। এবার এখানে কয়টা? 3 কার্বন যুক্তই ছিল। কয়টা ছিল? সেম 2টা ছিল। টোটাল কয়টা হলো? 6টা। এবার 6টা থেকে একটা কি হয়েছে? বেরিয়ে গেছে, একটা বেরিয়ে গেছে। একটা থেকে হাফ গ্লুকোজ তৈরি হয়েছে, ঠিক আছে। আর একটা কি হয়েছে? আর 5টা ছিল, সেই 5টা কোথায় এসে গেছে? এই যে রুবিস্কোর সাথে,
5 কার্বন রুবিস্কোর সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে আবার কিসে উৎপন্ন হয়ে গেল? এই 5 কার্বনটা এই যে রুবিস্কো 5 কার্বনে তৈরি হয়ে গেছে, অর্থাৎ চক্রাকারে হয়ে গেছে। যার জন্য আমি বলেছিলাম যে এই পর্যায়টা 3টা পর্যায় কে দিয়েছিল? বিজ্ঞানী ক্যালভিন দিয়েছিল, এবং এটা চক্রাকার হয়েছিল বলে একে কি বলা হয়েছিল? ক্যালভিন চক্র বলা হয়েছিল। ঠিক আছে, এবার C3 কেন বলা হচ্ছে এটা আমি বলে দিই এখন। এই যে কার্বন থেকে, ঠিক আছে, আর ইউবিপি এই দুইটা মিলে যে উৎপন্ন হয়েছে পিজিএ 3 কার্বন যুক্ত, পিজিএটা 3 কার্বন যুক্ত উৎপন্ন হয়েছে বলে একে C3 সাইকেল বলা হয়। অর্থাৎ যে প্রথম উৎপাদনটা সেটা কি উৎপন্ন হয়েছিল? 3 কার্বন বিশিষ্ট পিজিএ উৎপন্ন হয়, একে C3 সাইকেল বলা হয়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে অন্ধকার দশাকে কেন আলোক নিরপেক্ষ বলা হয়, কেন ক্যালভিন চক্র বলা হয়, কেন C3 সাইকেল বলা হয়, সেটা আমি বুঝিয়ে দিয়েছি। পরীক্ষার মধ্যে আসলে একদমই ভুল করবেন না। এবার চলো আমরা এবার এর ক্যালকুলেশন গুলি দেখে নিই। কারণ তোমরা পরীক্ষায় দেখবে, মানে তোমাদের বইয়ের মধ্যে দেখবে 12 অণু দিয়ে করানো হয়েছে, 12 অণু, কিন্তু আমরা এখানে কিন্তু 1 অণু দিয়েই তোমাদের সাথে ডিসকাস করছিলাম। এখানে 5 কার্বন যুক্ত, 1 কার্বন যুক্ত, কোথাও কিন্তু আমি বলিনি যে অণু, এখানে আমি কিন্তু 1 অণু ধরে ধরে সবগুলি করেছিলাম। কিন্তু তোমাদের বুকের মধ্যে দেখবে বা বইয়ের মধ্যে দেখবে 12 অণু নিয়ে কাজ করছে। তাহলে আমাদের 12 অণু বা 6 অণু যাই বলো না কেন, ক্যালকুলেশনটা কিভাবে করবো? কারণ এটা থেকে সব থেকে বেশি কিন্তু এর ক্যালকুলেশন দিয়ে দেবে যে 6 অণু গ্লুকোজ তৈরি করতে কতটা এটিপি লাগবে, কতটা এনএডিপি লাগবে, এই সমস্ত কিন্তু দিয়ে দেবে। তো সেটা আমরা কিন্তু ডিসকাস করব আজকে এখানে। দেখো, আমরা আর ইউবিপি বলেছিলাম 5 কার্বন বিশিষ্ট, সেটা আমরা ধরবো 3 মলিকিউল। কয় মলিকিউল? 3 মলিকিউল। ঠিক আছে, তারপর কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কত ছিল? 1 কার্বন যুক্ত, এটাও আমরা ধরবো 3 মলিকিউল। তাহলে 3 আর 5, 3 5 কত? 15। ঠিক আছে, 15টা মলিকিউল। আর এখানে কত? একটা তো 3 1, তাহলে হলো 3 মলিকিউল কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, 3 মলিকিউল অফ কার্বন ডাই অক্সাইড, তাহলে 3। ঠিক আছে, তাহলে এখানে কয়টা হয়েছে? 18টা হয়েছে। ঠিক আছে, এই 18টা মলিকিউল তাহলে যখন পিজিএ তে আসবে তখন কয়টা হবে? 3 কার্বন হবে। 3 কার্বন হলে আমাদের কয় মলিকিউল হতে হবে? 6, কারণ 3 6 কত? 18 হয়েছে নি? 18, কারণ দুনো দিকে কিন্তু 18 হতে হবে। আমরা কি করেছি আবারও বুঝে নাও। আমাদের আর ইউবিপি কত ছিল? আর ইউবিপি ছিল 5 কার্বন যুক্ত। ঠিক আছে, এই 5 কার্বন যুক্ত কয়টা মলিকিউল রয়েছে? আমরা 3টা মলিকিউল নিয়েছি। ঠিক আছে, তাহলে 3 5 কত? 15। আর কার্বন ডাই অক্সাইড ছিল কত? আমাদের 3 মলিকিউল নিয়েছি, তাহলে 3 ওকে 3, তাহলে 15 আর 3 কত? 18। তাহলে পিজিএ যখন উৎপন্ন হবে তখন পিজিএ কত ছিল? 3 কার্বন যুক্ত, তাহলে কত সাথে 3 ইন্টু করলে 18 হয় 6। তাহলে 6 মলিকিউল নিলে 6 কে 6 12, 3 6 18। তাহলে এটুকু জায়গা আমি বোঝাতে পেরেছি। এখানে যদি 3 নিলাম, এখানেও 3 নিলাম, আর এখানে, তাহলে টোটাল হলো 18। 18টা মিলানোর জন্য কত মলিকিউল দিতে হলো? 6 মলিকিউল। এবার দেখো 6 মলিকিউল কিভাবে, যে আমি বলেছিলাম 3টা 3টা, 2টা উৎপন্ন হয়েছিল, তাহলে 6 হয়ে গেছে। তারপরে দেখো, তারপরে আমরা চলে যাব, কয় অণু ছিল? 18 অণু ছিল। 3 পিজিএ, 3 পিজিএ থেকে আমরা দেখলাম দুইটা উৎপন্ন হয়েছিল। কয় মলিকিউল? 6 মলিকিউলে। 6 মলিকিউলে উৎপন্ন হলে এখানে 3 এখানে 3, তাই না? তাহলে এখান থেকে যে আমরা পরবর্তী পর্যায়ে যখন যাচ্ছি, এটা হচ্ছে GA3P বা হলো PGALD। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি 6 কার্বন যুক্ত। ঠিক আছে, 6 মলিকিউলার যুক্ত, কার্বন না, 6 মলিকিউলার যুক্ত। আর কার্বন কত? 3 কার্বন যুক্তই ছিল।
ঠিক আছে, এখানে 6 মলিকিউলার যখন ছিল, এটা থেকে যাওয়ার সময় আমাদের কি উৎপন্ন হয়েছিল? এটিপি থেকে এডিপি উৎপন্ন হয়েছিল। তখন কি 6 এটিপি থেকে 6 এডিপি উৎপন্ন হবে। ঠিক আছে, আর 6 এনএডিপি ডিপিএইচ প্লাস থেকে 6 এনএডিপি প্লাস উৎপন্ন হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি। আমরা প্রথমে 3 অণু কি নিয়েছিলাম? আরইউবিপি, তারপর 3 অণু কি নিয়েছিলাম? কার্বন ডাই অক্সাইড। টোটাল কত হয়েছিল? 18 হয়েছিল। এই 18টা মেলানোর জন্য কি হয়েছিল? পিজিএ কয় মলিকিউল হয়েছিল? পিজিএ হয়েছিল 6 মলিকিউল। ঠিক আছে, 6 মলিকিউল আবার দুইটা ভাগে উৎপন্ন হয়। যেহেতু 6 মলিকিউল হয়েছিল, তার জন্য 6টা এটিপি থেকে 6টা এডিপি উৎপন্ন হবে এবং 6টা এনএডিপিএইচ প্লাস থেকে 6টা এনএডিপি প্লাস উৎপন্ন হবে। ঠিক আছে, এবার 6টা থেকে যখন এনজিএসি পি বা পিডি এলডি 6 মলিকিউল থাকবে। 6 মলিকিউলে কয়টা? 3 কার্বন যুক্তই থাকবে। এবার এই 6 মলিকিউল থেকে কি হবে দেখো, এবার আমরা দেখব পিজিএলডির কয় কার্বন যুক্ত? 3 কার্বন যুক্ত। আর মলিকিউলার কয়টা ছিল? 6 মলিকিউল। এবার 6 মলিকিউল থেকে একটা মলিকিউল বেরিয়ে যাবে, আর বাকি 5টা মলিকিউল আবার কি করবে? বাকি 5টা মলিকিউল আর ইউবিপিতে যাবে। আর ইউবিপিতে যাবে। ঠিক আছে, আর একটা মলিকিউল থেকে কি উৎপন্ন হবে? হাফ গ্লুকোজ। বলেছিলাম না, হাফ গ্লুকোজ উৎপন্ন হবে, তাই না? এইবার যদি দেখো 3 অণু আর ইউবিপি না নিয়ে এর থেকে বেশি নেই তখন। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমি এখন তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের বইয়ে 12 লেখাটা কোথা থেকে এসেছে। আমি এখনো পর্যন্ত যে তোমাদের বুঝিয়েছি এখানে কোথাও কিন্তু 12 লেখাটা নেই। তো সেই 12টা কোথা থেকে এসেছে সেটাও আমরা ডিসকাস করব। আগে আমি যতটুকু বুঝিয়েছি সেটা আমি দেখে নিই তোমাদের। এই দেখো, ফার্স্ট আমাদের কি হচ্ছে? এই যে 3 অণু কি হচ্ছে? আর ইউবিপি। 3 অণু আমাদের কি হয়েছে? আর ইউবিপি হচ্ছে কয় কার্বন যুক্ত? আমি বলেছিলাম 5 কার্বন যুক্ত। এই দেখো, কার্বন 1টা 2টা 3টা 4টা 5টা, 5 কার্বন যুক্ত। সে যখন এখানে গেছে কার সাহায্যে? আর ইউ রুবিস্কো রুবিস্কোর সাহায্যে কি কার্বন ডাই অক্সাইড কত মলিকিউল? দেখো 3 মলিকিউল। ঠিক আছে নি? 3 মলিকিউল মানে কত আসবে? 3। আর 3 মলিকিউল মানে 3 5 15। টোটাল কত ছিল? 18। 18 নি? এই দেখো এখানে 3 পিজিএ তৈরি হয়েছিল কয় মলিকিউল? 6 মলিকিউল। তাহলে 3 6 18 মিলে গেল 18, যেটা বলেছিলাম। এবার দেখো 6 এটিপিতে 6 এডিপি উৎপন্ন হয়েছে, মানে এই যে 6 মলিকিউল বলেছিলাম। সেম আবার দেখো 6 এনএডিপিএইচ থেকে এনএডিপি প্লাস উৎপন্ন হয়েছে তো? মিলেছে তো আমার কথাটা, যেটা আমি বলেছিলাম? তারপর দেখো এখান থেকে যখন এখানে যাচ্ছে, এই যে 6 অণুই রয়েছে। এই যে যেটা এখানে 6 অণু ছিল, এখানে 6 অণু ছিল। আর কার্বন কয়টা? 1টা 2টা 3টা কার্বন যুক্ত। এবার 6 অণু থেকে কি হয়েছে? এখানে 5টা অণু চলে যাচ্ছে। যে 5টা অণু আবার কি তৈরি করছে? আর ইউবিপি তৈরি করছে। আর একটা বেরিয়ে যাচ্ছে। এই একটা থেকে কি উৎপন্ন হচ্ছে? হাফ অণু গ্লুকোজ উৎপন্ন করছে। ঠিক আছে, আমাদের মেন কাজ কি? আমাদের এই যে সালোক সংশ্লেষ আমরা তৈরি করছি, সালোক সংশ্লেষ করছি, আলোক দশা অন্ধকার দশা মেন কেন করছি? আমরা মেন করছি কিন্তু আমরা গ্লুকোজের জন্য। যে গ্লুকোজ শ্বেতসার রূপে বা শর্করা রূপে কে গ্রহণ করবে? যে উদ্ভিদ খাদ্য হিসাবে গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে এই গ্লুকোজ আমাদের কতটা তৈরি হয়ে গেছে? এক অণু থেকে, এটা পরীক্ষার মধ্যে আসে কিন্তু, এক মলিকিউল থেকে কতটা গ্লুকোজ তৈরি হচ্ছে? হাফ মলিকিউল অফ গ্লুকোজ তৈরি হচ্ছে। এবার আমরা ক্যালকুলেশন করব তোমাদের বইয়ের অনুযায়ী, যেটা 12 অণু কিভাবে এসেছে, 12 মলিকিউল কিভাবে এসেছে এবং পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসে সেটা আমরা ডিসকাস করব। চলো, এবার আমরা দেখব যে সি থ্রি ব্যাপারটা আমরা মনে রাখবো। ঠিক আছে, দাঁড়াও আমরা আবার আগের জায়গায় যাই, এখানে দেখি। সি থ্রি আমরা ব্যাপারটা মনে রাখবো। সি3 মানে C2 আর 3 2 আর হলো 1। 1 মানে হলো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, 2 মানে হলো গিয়ে NADP
এইচ প্লাস, ঠিক আছে। আর 3 হলো কি এটিপি। তাহলে বোঝা গেছে যদি তুমি কার্বন ডাই অক্সাইড 1 অণু নাও তাহলে তুমি NADPH 2 অণু নেবে। যদি 2 অণু NADPH নাও তাহলে এটিপি কত নেবে? 3 অণু নেবে। এবার সেই অনুযায়ী তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো যে মনে করো 3 অণু গ্লুকোজ তৈরি করতে হলে এটিপি কতটা খরচ করতে হবে, এটিপি কতটা খরচ করতে হবে, NADPH কতটা খরচ করতে হবে, বা কার্বন ডাই অক্সাইড কতটা খরচ করতে হবে, ঠিক আছে। এবার আমরা কি দেখেছি যে এক অণুর মধ্যে কার্বন ডাই অক্সাইড কতটা ছিল? এক অণুর মধ্যে কার্বন ডাই অক্সাইড এই যে 3 মলিকিউল ছিল, ঠিক আছে। এবার 3 মলিকিউল মানে আমরা 3 মলিকিউল দিয়ে কার্বন ডাই অক্সাইড করেছিলাম। এবার আমরা মনে করো এখানে 3 না দিয়ে এবার 6 দিয়ে করব, হ্যাঁ। তাহলে এখানে 6 দিতে হবে, এই যে 6 মলিকিউল, এখানে মনে করো 6 মলিকিউল, ঠিক আছে। এখানে দুইটা যদি 6 মলিকিউল হয় তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে 12 মলিকিউল হবে। দেখে নাও এখানে 3 হয়েছে পরে পিজিএ কত ছিল? পিজিএ 6 মলিকিউল হয়ে গেছে। যখন আমরা দেখেছি যে আরইউবিপি 3 মলিকিউল হয়েছিল, কার্বন ডাই অক্সাইড 3 মলিকিউল হয়েছিল, তখন পিজিএ কত মলিকিউল হয়েছিল? 6, মানে ডাবল হয়েছিল। সেম এখানে যখন আমি 6 আরইউবিপি করব এবং 6 কার্বন ডাই অক্সাইড করব তখন কিন্তু আমার 12 পিজিএ হবে, ঠিক আছে। তো 12 পিজিএ মানে হলো 12 পিজি মানে হলো 12 পিজি এএলডি। এবার 12 এএলডি থেকে তাহলে কয়টা যাবে? এখানে 2 মলিকিউল অফ যাবে হলো জিএএলডি, ঠিক আছে। পিজিএএলডি, ঠিক আছে। এই দুইটা থেকে তখন কয় মলিকিউল গ্লুকোজ হবে? এখানে তো হাফ মলিকিউল আছে, আমার এক অণু লাগবে গ্লুকোজ, ঠিক আছে। এখানে তো হাফ মলিকিউল হিসাবে আমাকে বলবে না, 1 মলিকিউল হবে। তাহলে 2 থেকে আমরা একটা কি করব? গ্লুকোজ তৈরি হচ্ছে, ঠিক আছে। আর বাকি 10টা সেম 10টা থেকে আবার কি হয়ে যাচ্ছে? আরইউবিপি হয়ে যাবে। 10টা থেকে 6টা আরইউবিপি হয়ে যাবে। বোঝা গেছে? না বোঝা গেলে আবারও বোঝাচ্ছি। প্রথমে আমরা 1 অণু দিয়ে করেছিলাম, তারপর আমরা 3 অণু দিয়ে করেছিলাম, এখন আমরা 6 অণু দিয়ে করছি। কারণ 6 অণু দিয়ে কেন? 1 অণু দিয়ে যখন করি তখন কিন্তু আমাদের 1 অণু গ্লুকোজ বেরোচ্ছে না। যখন আমরা 6 অণু দিয়ে করছি তখনও কিন্তু আমাদের হাফ অণুই মলিকিউল গ্লুকোজ বেরোচ্ছে। এবার আমরা যখন 6 অণু দিয়ে করছি তখন কিন্তু আমাদের কি বেরোচ্ছে? 1 অণু গ্লুকোজ বেরোচ্ছে। 1 অণুর নিচে তো আমরা কোনো অঙ্ক করতে পারবো না, তার জন্য 1 অণু দিয়ে করছি। আবারও আমি একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এই জিনিসটা একটু মানে জটিল ব্যাপার, তার জন্য আমরা একটু ডিসকাসটা ভালো করে করব। এখানে দেখো আমি কি বলেছিলাম, 6 মলিকিউল যদি আমি আরইউবিপি নিই এবং 6 মলিকিউল যদি আমি কার্বন ডাই অক্সাইড নিই তাহলে এখানে হবে 12 অণু পিজিএ। এবার 12 অণু পিজিএ থাকলে তাহলে জিপি হবে কত? 12 মলিকিউল। 12 মলিকিউল হলে এখানে চলে যাবে 2 মলিকিউল। 2 মলিকিউল গেলে কি হবে? 1 মলিকিউল গ্লুকোজ উৎপন্ন হবে, ঠিক আছে। আর বাকি 10 মলিকিউল যদি এখানে চলে যায়, 10 মলিকিউল থেকে আবার 6 মলিকিউল কি আরইউবিপি তৈরি হয়ে যাবে। বোঝাতে পেরেছি? তাহলে 1 অণু গ্লুকোজ তৈরি করতে আমাদের কত অণু এটিপি লাগছে? কত অণু এটিপি লাগছে আমাদের? তারপর কত অণু এডিপি লাগছে, ঠিক আছে। সেটা আমরা কিভাবে বের করব? দেখো, 1 অণু গ্লুকোজের আমরা সূত্র কি? C6H12O6, তাই তো। C6H12O6 মানে 1 অণু যখন আমার গ্লুকোজ দরকার তখন কার্বন কত লাগছে? 6 অণু কার্বন লাগছে, ঠিক কি না? 6 অণু কার্বন লাগছিল। তো এই যে 6 অণু কার্বন দেওয়াই তো আমার এই যে 1 অণু গ্লুকোজটা বেরিয়েছে। এই অনুযায়ী আমরা এখন সূত্রটা দেখে নেব। এই যে যদি আমাদের 1 অণু গ্লুকোজের জন্য সূত্র C6H12O6 হয় তাহলে কার্বন কয়টা লাগছে? 6টা। আমরা কি বলেছিলাম? C3 মানে 3 2 1। 1 মানে কি? 1 হলো কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড মানে কার্বন কয়টা লাগছে? 6টা, ঠিক আছে। এবার এখানে 6টা লাগছে, তাহলে 6 into 2, তাহলে এখানে 6 into 3, তাহলে 6 into 3 মানে 18, আর 6 into 2 মানে 12, আর 6 মানে 6। তাহলে এটা হলো কার্বন ডাই অক্সাইড, এটা হলো NADPH প্লাস, আর এখানে হলো এটিপি। এই সূত্র দিয়ে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। তাহলে আমরা একটা অঙ্ক তোমাকে দিই। ফার্স্ট অঙ্ক মনে করো দিয়েছে পরীক্ষার মধ্যে যে 3 অণু গ্লুকোজ তৈরিতে
3 অণু গ্লুকোজ তৈরিতে কত অণু এটিপি লাগে, কত অণু NADPH লাগে, আর কত অণু কি লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে। ঠিক আছে, তাহলে আমরা C3 এর সূত্র কি 3, 2 আর 1। 1 হলো কার্বন ডাই অক্সাইড, তাহলে 1 আমাদের কত বেরিয়েছিল, 1 বেরিয়েছিল আমাদের কত, 1 বেরিয়েছিল আমাদের 6, মানে 18। 6 বেরিয়েছিল আমাদের 1 অণুর জন্য। 6 এর সাথে 3 গুণ করব, তাহলে 3 6 18। ঠিক আছে, আর হলো যে NADPH আমরা কি দেখেছিলাম 12 বেরিয়েছিল, তাহলে 12 এর সাথে 2 গুণ করলে 12 দুগুণে 24। ঠিক আছে, আর 3 মানে হলো এটিপি আমরা কত দেখেছিলাম 18 বেরিয়েছিল, তাহলে 18 এর সাথে আমরা 3 গুণ করলে কত হবে 54 হবে। বোঝাতে পেরেছি? এখানে যখন 3 অণু দিয়েছে তখন কি হয়েছে, এখানে যদি 4 অণু থাকতো তাহলে কি হতো, এখানে 6 এর সাথে 4 ইন্টু হতো, এখানে 12 এর সাথে 4 ইন্টু হতো, এখানে 18 এর সাথে 4 ইন্টু হতো। ঠিক কি না? যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট বক্সে কিন্তু তোমরা বলতে পারো, আমরা কিন্তু আবারও দরকার হলে রিমেডিয়াল ক্লাস দিয়ে দেবো, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করবে। এরকম ভাবে আমি মনে করি না অন্য কোনো চ্যানেলে কিন্তু এরকম ভাবে পড়ানো হয়। আমি কিন্তু আমার যথেষ্ট সময় দিয়ে এবং সারা রাত জেগে তোমাদের জন্য পিপিটি বানিয়ে এবং কতটা ইজি ভাবে বোঝানো যায় সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আমি আমার দিক থেকে 100% দিচ্ছি, এবার তোমরা তোমাদের দিক থেকে কতটা দিচ্ছ সেটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু ডিফিকাল্ট থাকে, যার জন্য একটু ভালো করে বুঝতে হয়, না হলে কিন্তু পরীক্ষার মধ্যে ইজিলি আনসার করা যায় না। কারণ তোমরা জানো যখন কিছু এমসিকিউ বেস এক্সাম আসে, বিভিন্ন কম্পারেটিভ এক্সামের মধ্যে 1 মিনিট থাকে একটা আনসার সলভ করার জন্য, আর সেটা যদি তুমি বিভিন্ন দিক থেকে চিন্তা করো তাহলে কিন্তু তোমার সময় চলে যাবে। তার জন্য কিন্তু আমি একদমই ইজিলি ভাবে কিন্তু বুঝিয়ে দিই। তাহলে আশা করি বুঝাতে পেরেছি তোমাদের সাইকেলটা। ফার্স্ট আমি 1 অণু দিয়ে বুঝিয়েছি, তারপর 3 অণু দিয়ে বুঝিয়েছি, তারপর কিন্তু 6 অণু দিয়ে বুঝানোর পরে তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল রেজাল্ট এসেছে। ঠিক না? তো চলো তারপর আমরা দেখে নেব যে আমরা যে 3টা বলেছিলাম পর্যায়ে আছে, সেই 3টা পর্যায়ে আমরা ডিসকাস করব। প্রথম পর্যায়ে কি ছিল, কার্বনের স্থিতিকরণ এবং যে পিজি এর যে গঠন হচ্ছে সেই পিজি এর গঠনটা কিভাবে হচ্ছে সেটা। তাহলে আমরা কি জানি যে একটা পাতা, ঠিক আছে, সেই পাতার পত্ররন্ধ্র দিয়ে কি ঢুকছে, কার্বন ডাই অক্সাইড ঢুকছে। ঠিক না? এই কার্বন ডাই অক্সাইডের কি 6 অণু, ঠিক না, কার্বন ডাই অক্সাইডের 6 অণু আর কি আরইউবিপি 6 অণু মিলে কি তৈরি হচ্ছে, 6 অণু মিলে কি তৈরি হচ্ছে 12 অণু পিজিএ তৈরি হচ্ছে। ঠিক তো? ঠিক কিনা? এটা 6 অণু নেওয়ার। এবার যখন 1 অণু নেবেও তখন কি হবে, 1 অণু নেওয়ায় এই যে দেখো আমরা দেখেছিলাম এখানে দেখো সুন্দরভাবে লেখা আছে পাতার পত্ররন্ধ্র দিয়ে যখন কার্বন ডাই অক্সাইড ঢুকে কত 1 অণু কার্বন ডাই অক্সাইড থাকে, আর কি মেসোফিল কলার মধ্যে যে আরইউবিপি থাকে সে কি 5 কার্বন বিশিষ্ট হয়, 5 কার্বন বিশিষ্ট আর 1 কার্বন বিশিষ্ট, টোটাল কয় 6 কার্বন বিশিষ্ট হয়েছে। এই 6 কার্বন বিশিষ্ট তাহলে কি হবে, রুবিস্কো সাহায্যে পিজিএ যখন উৎপন্ন হয় তখন কিন্তু 3 কার্বন বিশিষ্ট হবে এবং কয়টা 2টা উৎপন্ন হবে, তখন কি হয়েছে 6টা হয়েছে। এই দেখো এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে 6 কার্বন ডাই অক্সাইড 1 কার্বন যুক্ত, 6 আরইউবিপি 5 কার্বন যুক্ত, তখন কি হচ্ছে 12 পিজিএ হচ্ছে কত 3 কার্বন যুক্ত। আশা করি বুঝাতে পেরেছি। এইভাবে কিন্তু তোমাদের বুকে লেখা থাকবে না, আমি কিন্তু এটা নিজের প্রসেসিং ইউজ করে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং সহজে আনসার করতে পারো। পরবর্তী পর্যায়ে চলো আমরা চলে যাই। তাহলে এবার পিজি উৎপন্ন হলো, এবার পিজি এর থেকে বিজারণটা কিভাবে হচ্ছে দেখো। এই যে পিজিএ কি হচ্ছে এটিপি আর NADP প্লাস বাই H প্লাস, এবার কি দেখো NADPH প্লাস H প্লাস কে আমরা কিন্তু NADPH2 লিখতে পারি। ঠিক আছে, ক্যালকুলেশনের শর্টলি করার জন্য আমরা কিন্তু H2 লিখতে পারি। তাহলে দেখো কি হচ্ছে পিজিএ থেকে কি হচ্ছে এটিপি এবং NADPH প্লাস H প্লাস এর সহায়তার ফলে কি উৎপন্ন হচ্ছে GA3P বা কি PGALD তে পরিণত হচ্ছে। আমরা কিন্তু এগুলির ফুল ফর্ম বলে দিয়েছি এবং লাস্ট স্লাইডে আমি কিন্তু এটা লিখে দিয়েছি সম্পূর্ণরূপে। তাহলে আমরা কি দেখছি এখানে 12 পিজিএ ছিল, কয় অণু ছিল 3 কার্বন যুক্ত ছিল, তারপর এটা থেকে কি হয়েছিল 12 এটিপি উৎপন্ন হয়েছিল, আর কি এটা লিখতে ভুলে গেছি এখানে 12 হবে 12 NADPH2
উৎপন্ন হবে। তাহলে কি বেরোচ্ছে? তাহলে বেরোচ্ছে 12 PgALD, যেটা কয় অণু? 2 অণু, আর 12 ADP উৎপন্ন হচ্ছে, আর 12 NADP প্লাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। 12 PGA 3 অণু এবং 12 ATP এবং 12 NADPH2 থেকে 12 PgALD উৎপন্ন হচ্ছে 2 অণু, এবং কি উৎপন্ন হচ্ছে? 12 ADP উৎপন্ন হচ্ছে এবং 12 NADP প্লাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা দেখে নেব আরইউবিপির পুনরুৎপাদন। এবার যে PgALD ছিল, এটা বিভিন্ন ধাপের মাধ্যমে কোথায় চলে গেল? আরইউবিপি তে। এবার দেখো 12 অণু আমরা দেখেছিলাম। PgALD কয়টা কার্বন যুক্ত ছিল? 3 কার্বন যুক্ত। এখানে মনে হয় আমি লেখাটা একটু ভুল লিখেছি। এটা আছে না 2 কার্বন হবে না, এটা আছে না 3 কার্বন হবে। ঠিক আছে, এটা একটু তোমরা ঠিক করে নিও, এটা একটু ভুল হয়ে গেছে। এটা 3 কার্বন যুক্ত হবে, এটা 2 কার্বন, মানে টাইপিং এ একটু মিস্টেক হয়েছে, এটা 3 কার্বন যুক্ত লিখবে। আর এখানে দেখো তাহলে এই যে 3 কার্বন যুক্ত, ঠিক আছে, এই 3 কার্বন যুক্ত থেকে কি হবে? যে 12 মলিকিউল ছিল, সেখান থেকে 2 মলিকিউল থেকে কি হবে? 1 মলিকিউল গ্লুকোজ তৈরি হবে, আর 10 মলিকিউল থেকে কি আবার 6 অণুর কি তৈরি হবে? আরইউবিপি উৎপন্ন হবে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তারপর দেখো পরবর্তী পর্যায়ে, দেখো আমি এই স্লাইডে তোমাদের লিখে দিয়েছি আরইউবিপির ফুল ফর্ম কি, আর রুবিস্কোর ফুল ফর্ম কি, আর পিজি এর ফুল ফর্ম কি, এটা আমি লিখে দিয়েছি। এবার চলো পরবর্তী লাস্ট একটা আমরা রিভিশন দিয়ে নিই আমাদের এই অন্ধকার দশাটা নিয়ে। হ্যাঁ, 1 অণু দিয়ে, তারপর 3 অণু দিয়ে, তারপর 6 অণু দিয়ে। হ্যাঁ, দেখো ফার্স্ট আমরা কি করেছি? 1 অণুর মানে 5 কার্বন যুক্ত আরইউবিপি নিয়েছি, এবং 1 কার্বন যুক্ত কি নিয়েছি? কার্বন ডাই অক্সাইড নিয়েছি। এবার টোটাল কত হলো? 6। তাহলে এখানে কি উৎপন্ন হয়েছিল? যে পিজিএ উৎপন্ন হয়েছিল। পিজিএ কত? 3 কার্বন যুক্ত, কিন্তু কয়টা? 2টা। তাহলে 6 কিন্তু আমাদের মিল হয়ে গেছে, ঠিক না? তারপরে পরবর্তী পর্যায়ে কি হয়েছিল? এখানে 6 পিজিএ যখন হয়েছিল, তাহলে এখানেও কিন্তু যে G3P সেটাও কিন্তু 6 হয়ে গেছিল। 6 এর থেকে একটা চলে গেছে মলিকিউল, যেখান থেকে হাফ গ্লুকোজ তৈরি উৎপন্ন হয়েছিল, আর 5টা থেকে কি উৎপন্ন হয়েছিল? 5টা থেকে আরইউবিপি আবার 5 কার্বন যুক্ত তৈরি হয়ে গেছিল। তাহলে এখানে আমরা 1 অণু দিয়ে দেখেছি। এবার যদি 3 অণু দেখে নিই, তাহলে সব জায়গায় 3 হয়ে যাবে, এখানে 3 মলিকিউল হয়ে যাবে, এখানে 3 মলিকিউল হয়ে যাবে। তো এই দুইটা যদি 3 মলিকিউল হয়ে যায়, এখানে কয়টা হয়ে যাবে? 6 মলিকিউল, কারণ এখানে 5 কার্বন যুক্ত। তাহলে 5 3 5 15, আর এখানে মানে 3টেই ছিল, তাহলে 15 আর 3 18। তাহলে 6 মলিকিউল কত? 3টা পিজিএ উৎপন্ন হয়, মানে 3 কার্বন। তাহলে 5 6 কত? 3 6 18। তাহলে 18 মিলে গেছে। ঠিক আছে, এবার এখানে যখন 6, মানে এখানেও 6, এবার 6 এর থেকে এখানে চলে যাবে 1 অণু। ঠিক আছে, 1 অণু চলে গেল, তাহলে 1 অণু থেকে সেম আবার হাফ কি গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, আর 5 অণু থেকে কি? আরইউবিপি 5 কার্বন যুক্ত আরইউবিপি উৎপন্ন হচ্ছে। আমরা 3 দিয়ে দেখে নিলাম। এবার আমরা কি করব? 6 দিয়ে দেখে নেব। এবার যদি এখানে 6 হয়, এখানে 6 হয়, তাহলে কি হবে? এখানে হলো 5 কার্বন, তাহলে 5 6 30, আর এখানে হলো 6, তাহলে কত হচ্ছে? 36। তাহলে এখানে 36 কিভাবে হবে? তাহলে এখানে কত হবে? এখানে 6 যদি হয়, আর হলো 3 কার্বন, তাহলে তো এখানে হচ্ছে না 6, না এখানে হবে 12, এখানে হবে 12 আর হবে 3, তাহলে 3 12 36 হয়েছে। তো তাহলে এখানে 36, এখানে 36 মিলে গেছে। তাহলে এটা যদি 12 হয়, এটা যদি 12 হয়, এটাও 12 হবে। এবার 12 থেকে 2 মলিকিউল বেরিয়ে যাবে। এবার 2 মলিকিউল থেকে কি 1 অণু গ্লুকোজ তৈরি হবে। আমরা তো 1 অণু গ্লুকোজের জন্য এতক্ষণ চেষ্টা করছি। আমি যদি প্রথমেই তোমাদের 6 অণু দিয়ে 12 অণু দিয়ে দেখিয়ে নিতাম, তাহলে কিন্তু তোমাদের কাছে এটা অনেক জটিল হয়ে যেত। যেহেতু আমি প্রথমে 1 অণু দিয়ে দেখিয়েছি, 3 অণু দিয়ে দেখিয়েছি, এরপরে 6 অণু দিয়ে দেখিয়েছি, এখন কিন্তু তোমাদের সাথে এটা ইজি হয়ে গেছে। হয়েছে তো ইজি নাকি? তাহলে এটা হয়ে গেছে কত? আমাদের 12 অণু। এবার 12 অণু থেকে 2 অণু চলে গেছে, 2 অণু থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়ে গেছে, আর বাকি যে 10 অণু ছিল সেটা থেকে আবার 5 কার্বন যুক্ত কি
RUBP উৎপন্ন হবে। সেটা হলো আমাদের ক্যালভিন সাইকেল বা হলো কি C3 সাইকেল বা হলো কি অন্ধকার দশা বা হলো আলোক নিরপেক্ষ দশা। ঠিক আছে, এবার আমরা যে কোনো যাই দিয়ে দেখ না কেন যে 3 অণু গ্লুকোজ উৎপন্ন হতে কি পরিমাণে ATP NADP বা কার্বন ডাই অক্সাইড লাগবে বা 15 অণু গ্লুকোজ উৎপন্ন হতে কতবার লাগবে কি লাগবে, সেই আমরা সূত্রটা কি C3 মনে রাখবে, মানে 3 2 আর 1 1 মানে কার্বন ডাই অক্সাইড এক অণুতে কয়টা আছে, আর হলো এখানে হলো NADP আর এখানে হলো ATP। তাহলে আমরা কি দেখেছিলাম, এক অণুতে কয়টা আছে, এক অণুতে আমাদের আছে 6টা, আর দুই অণুতে NADP আছে 12টা, আর এখানে কত 8টা। এবার যাই দেখ না কেন 6 এর সাথে যদি 2 দিয়ে 2 গুণ করে নেবে, 2 যদি এখানে মানে 2 অণু বলা হয় তাহলে 2 গুণ করবে, যা দেয় তা গুণ করবে। ঠিক আছে, তাহলে আশা করি সূত্রটা বোঝাতে পেরেছি। এবং আজকের ক্লাস আমার কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমি তোমাদের পূর্ণিমা ম্যাম, আমি তোমাদের বায়োলজি ক্লাস করাই। আমি কিন্তু বিভিন্ন চ্যানেলে ক্লাস করেছি, অঙ্ক চর্চা বলো, তারপর আরো বিভিন্ন চ্যানেলে আমি কিন্তু তোমাদের সাথে কাজ করেছি। তো সেই ক্ষেত্রে আমি যতটা পারি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এটা আমার নিউ চ্যানেল এবং এই চ্যানেলে আমি তোমাদের সাথে বায়োলজি নিয়ে ক্লাস শুরু করেছি এবং আজকে আমার 3 নাম্বার ক্লাস। পরবর্তী সময় আরো ক্লাস তোমাদের সাথে ডিসকাস করব। অবশ্যই যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে বা তোমাদের মনে হয় হেল্পফুল হয়েছে বা আমি যতটা বুঝিয়েছি তোমরা বুঝতে পারছো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। ঠিক আছে, তো চলো আজকে এখানেই রাখছি। গুড নাইট, শুভরাত্রি।